আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করায় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আমি আমার ক্লাস কার্যক্রম শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এর মধ্যে বেশ কিছু ক্লাস সম্পূর্ণ করেছি। আজকে আমরা তোমাদের সমন্বয় ও নিঃসরণ এই অধ্যায় থেকে আলোচনা করব। উদ্ভিদের সমন্বয়। প্রিয় শিক্ষার্থী, আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রটি দেখেই তোমরা বুঝতে পারছো এই চিত্রটি কিসের। এই চিত্রটি হচ্ছে অঙ্কুরোদ্গম। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অঙ্কুরোদ্গম নিয়ে। তারপরে চিত্রটি দেখো, এই চিত্রটি হচ্ছে পরাগায়ন। পরাগায়ন নিয়েও আমরা আলোচনা করেছি। এটি হচ্ছে নিষেক। আমরা গত ক্লাসে নিষেক নিয়েও আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের চারপাশে আমরা যে সকল উদ্ভিদ দেখি, অনেক উদ্ভিদ দেখেছি যে একদম ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, এবং আমাদের আশপাশে অনেক বড় উদ্ভিদ দেখেছি যেটা আমরা প্রথম থেকে বড় দেখছি, এখনো বড়ই আছে। এই উদ্ভিদগুলোর সামগ্রিক কার্যক্রমের জন্য তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটি সমন্বয়ের প্রয়োজন হয়। এই সমন্বয় সাধনের মাধ্যমেই অঙ্কুরোদ্গম, পরাগায়ন, নিষেক, খাদ্য গ্রহণ, শ্বসন, সালোক সংশ্লেষণ, এই যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ হয়ে থাকে। উদ্ভিদে যখন ফুল ধরে, সেই ফুলের রং এবং এইরকম যাবতীয় কিছু উদ্ভিদের এই সমন্বয়ের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে আমরা উদ্ভিদের এই সমন্বয়ের মাধ্যমটা কিভাবে হচ্ছে দেখি। উদ্ভিদে যেসব হরমোন পাওয়া যায় তার মধ্যে অক্সিন, জিবেরেলিন ও সাইটোকাইনিন বৃদ্ধি সহায়ক এবং অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখলাম? উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হিসেবে কি কাজ করে? অক্সিন, জিবেরেলিন ও সাইটোকাইনিন, এবং বৃদ্ধি প্রতিবন্ধক হিসেবে কাজ করে অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন। পাতায় ফ্লোরিজেন নামক হরমোন উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে পরিণত করে। তাহলে দেখো, এই ফুল ধরার জন্য একটা সমন্বয়ের প্রয়োজন হচ্ছে। তাই দেখা যায় ফ্লোরিজেন উদ্ভিদে ফুল উৎপন্ন করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা কি দেখলাম? উদ্ভিদে ফুল উৎপন্ন করছে কোনটি? ফ্লোরিজেন। এখানে বৃদ্ধি সহায়ক হরমোন কোনটি কোনটি? অক্সিন, জিবেরেলিন এবং সাইটোকাইনিন। বৃদ্ধি প্রতিবন্ধক অ্যাবসাইসিক অ্যাসিড ও ইথিলিন। এইগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো এমসিকিউ প্রশ্নে তোমাদের আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, দেখো, আমরা যে বৃদ্ধি সহায়ক হরমোন সম্পর্কে জানলাম, তার মধ্যে অক্সিন রয়েছে। অক্সিনটা কি? চার্লস ডারউইন এই হরমোন প্রথম আবিষ্কার করেন। তিনি উদ্ভিদে ভ্রূণ মুকুলাবরণের উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। যখন আলো তির্যকভাবে একদিকে লাগে, তখন ভ্রূণ মুকুলাবরণী আলোর উৎসের দিকে বেঁকে যায়, বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। প্রকৃতপক্ষে ভ্রূণ মুকুলাবরণীর অগ্রভাগে অবস্থিত রাসায়নিক পদার্থ ছিল বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলের অকালে ঝরে পড়া রোধ করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, কেন এটিকে বৃদ্ধি সহায়ক বলা হচ্ছে? কারণ দেখো, এটি কোথায় থাকে? ভ্রূণ মুকুল আবরণীর আলোর দিকে বেঁকে যায়। এটি ভ্রূণ মুকুল আবরণীর অগ্রভাগে অবস্থান করে, এবং এটি অবস্থানের কারণেই এই উদ্ভিদগুলো আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। তাছাড়া অক্সিন প্রয়োগের ফলে কি হয়? শাখা কলমে মূল গজাচ্ছে, ফলের অকালে ঝরে পড়া রোধ হয়। অনেক গাছে দেখা যাচ্ছে যে
ফুল হচ্ছে কিন্তু ফল হচ্ছে না, বা ফল হচ্ছে কোনো ঝড় বৃষ্টি বাদল ছাড়াই ফলগুলো ঝরে পড়ে যাচ্ছে। অনেক আম গাছে এরকম হয় যে মুকুল আসতেছে, আমও হচ্ছে, কিন্তু আমগুলো পরিপুষ্ট হওয়ার আগে পড়ে যাচ্ছে। এগুলো হয় মূলত অক্সিজেনের অভাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো অক্সিজেনের কার্যক্রম। এরপরে আছে জিবেরেলিন। জিবেরেলিন কি কাজ করে? চারা গাছ, বীজপত্র ও পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে এদের দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যমাগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এজন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকেও অধিক লম্বা হয়। বীজের সুপ্তাবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। তাহলে আমরা যদি কোনো খাটো উদ্ভিদে এই জিবেরেলিন প্রয়োগ করি, এটা বাহিরে পাওয়া যায়, যে কীটনাশকের দোকান রয়েছে সেখানে পাওয়া যায়। এখানে উদ্ভিদে প্রাকৃতিকভাবে যেটা তৈরি হচ্ছে সেটা তো হচ্ছেই, আমাদের সায়েন্টিস্টরা গবেষণার মাধ্যমে এটিকে আলাদা করেছে, এবং এটি যদি আমরা প্রয়োগ করি তাহলে খাটো উদ্ভিদটা কি হবে? অধিক লম্বা হবে। এছাড়া বীজের সুপ্ত অবস্থা কাটাতে এর কার্যকারিতা রয়েছে। তাহলে আমরা অক্সিন সম্পর্কে জানলাম, জিবেরেলিন সম্পর্কে জানলাম। এরপরে জানবো ইথিলিন সম্পর্কে। এই হরমোনটি একটি গ্যাসীয় পদার্থ। এটি ফল পাকাতে সাহায্য করে। এই হরমোন ফল, ফুল, বীজ, পাতা ও মূলে দেখা যায়। ইথিলিন বীজ এবং মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করে, চারাগাছের কাণ্ডের বৃদ্ধি ঘটিয়ে চারাগাছকে লম্বা হতে সাহায্য করে, ফুল এবং ফল সৃষ্টির সূচনা করে। ইথিলিন পাতা, ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, ইথিলিনের এই কাজগুলো, ইথিলিনের অনেক কাজ রয়েছে, এই কাজগুলো তোমরা মুখস্থ করবে। আমরা যেমন যারা জীব রয়েছে, জীবের মধ্যে আমরা জানি দুটো ভাগ রয়েছে, একটি উদ্ভিদ, একটি প্রাণী। প্রাণীরা সাধারণত চলাচল করতে পারে, কিন্তু উদ্ভিদরা চলাচল করতে পারে না। তারপরে উদ্ভিদের চলন রয়েছে। উদ্ভিদরা কিন্তু তারা নড়াচড়া করে, হয়তো এক জায়গা থেকে হেঁটে আরেক জায়গায় যায় না, কিন্তু উদ্ভিদের চলন রয়েছে। উদ্ভিদের চলনটা কিরকম? আমরা যদি আমাদের ঘরের ভিতরে টবে করে একটি গাছ রোপণ করি, সেই গাছ থেকে চারা গজানোর পরে দেখা যাবে এই চারাটি জানালার দিকে মুখ করে, জানালা যেদিকে আছে, যেই দিক থেকে আলো প্রবেশ করছে সেই দিকে চলে যাবে। কারণ উদ্ভিদের খাদ্য তৈরিতে কি প্রয়োজন হয়? আলো প্রয়োজন হয়। এই কারণে এইভাবে উদ্ভিদটি দেখবে যে বেঁকে জানালার দিকে চলে যাচ্ছে। তো এখানে তো কেউ টেনে নিয়ে যাচ্ছে না, উদ্ভিদটা নিজেই যাচ্ছে। এই ধরনের গমনকে আমরা বলবো উদ্ভিদের চলন। দেখো, উদ্ভিদের উপরের যে অংশটি সেটি কিন্তু জানালা বরাবর যাচ্ছে, আর নিচের যে মূল রয়েছে সেটি যাচ্ছে কোন দিকে? আলোক বিমুখী চলন। আমরা খেয়াল করব যে উপরের অংশটি, যে কাণ্ড, সেটি যাচ্ছে আলোর দিকে, আর কাণ্ড ছাড়া মূলটি যাচ্ছে, কারণ এটি তো আসলে মূল কোথায় থাকে? মাটির নিচে, যেখানে আলো পৌঁছায় না। তাহলে এখানে আমরা দেখছি এটি আলো বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা উদ্ভিদের বিভিন্ন সমন্বয় সম্পর্কে জানলাম, বিভিন্ন হরমোন সম্পর্কে জানলাম। উদ্ভিদদের যেমন সমন্বয় রয়েছে, মানুষেরও সমন্বয়ের জন্য অনেক রকমের অঙ্গাণু কাজ করে থাকে। বিভিন্ন কোষ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিভিন্ন রকম কাজ করে আমাদের দেহের সমন্বয় সাধন করে থাকে। এর মধ্যে কিছু কিছু তন্ত্র রয়েছে, যেমন স্নায়ুতন্ত্র রয়েছে, পরিবহন তন্ত্র রয়েছে, পরিপাকতন্ত্র রয়েছে, বিভিন্ন তন্ত্র। এই তন্ত্রগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আমরা স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, স্নায়ুতন্ত্রের নিচে একটি ছবি দেখা যাচ্ছে। এই ছবিটির নাম হচ্ছে নিউরন। নিউরন হচ্ছে আমাদের শরীরের সবচাইতে বড় কোষ। কোষ বলতে আমরা যা বুঝি, সেই কোষের বিবেচনায় নিউরন আমাদের শরীরের সবচেয়ে বড় কোষ, এবং এই নিউরনকে বলা হয় স্নায়ুতন্ত্রের গাঠনিক এবং কার্যকরী একক। প্রিয় শিক্ষার্থী, এই স্নায়ুতন্ত্র কি করে? উদ্দীপনা পরিবহন করে। উদ্দীপনা পরিবহন কথার অর্থ হচ্ছে, আমাদের হাতে যদি একটি মশা কামড় দেয় তাহলে কি হয়? আমরা আমাদের অবচেতন মনে হাতটা দিয়ে মশাকে মারি, বা আমাদের হাতে যদি শরীরে কোনো জায়গাতে একটা কিছু ব্যথা পাই, তাহলে আমরা কি করি? আমরা বুঝতে পারি। আমাদের ক্ষুধা লাগলে বুঝতে পারি, পিপাসা পেলে আমরা বুঝতে পারি।
এগুলো আমরা কিভাবে বুঝতে পারছি? এই উদ্দীপনাটা পরিবহন করছে নিউরন। এই নিউরন আমাদের সমস্ত শরীরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেখানে নিউরন নেই সেখানে আমাদের কোনো অনুভূতি নেই। আমাদের মাথার চুল কাটলে আমরা ব্যথা পাই না, কারণ সেখানে নিউরন নেই। এই নিউরনগুলো সমস্ত শরীরে কিভাবে রয়েছে? ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, একটার সঙ্গে আরেকটা সম্পর্ক রয়েছে, একটা আরেকটার সঙ্গে সংযুক্ত অবস্থায় রয়েছে। যখন আমাদের শরীরে একটি মশা পড়ছে বা আমরা একটা কোনো জায়গায় ব্যথা পাচ্ছি, তখন একটা নিউরন ওই উদ্দীপনাটা নিয়ে খুব দ্রুত গতিতে পৌঁছে দেয় আমাদের ব্রেনে। ব্রেন সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করে কি করতে হবে। তখন সেই সিদ্ধান্ত অনুযায়ী ব্রেন কি করবে? তার নির্দেশ প্রেরণ করবে। হয়তোবা হাতকে বললো যে হাত তুমি এখন ওই মশাটাকে মারো, হাত গিয়ে মশাটাকে মারবে। এভাবে নিউরন কাজ করে। তাহলে আমরা দেখি একটা নিউরনের গঠন দেখি, নিউরনের কি কি অংশ নিয়ে গঠিত। প্রিয় শিক্ষার্থী, একটি নিউরনের মূলত দুটি অংশ রয়েছে, একটি কোষ দেহ আর একটি প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের আবার দুটি অংশ রয়েছে, একটি অ্যাক্সন আর একটি ডেনড্রাইট। তাহলে আমরা দেখলাম একটা নিউরনের দুটি অংশ, কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশের আবার দুটি অংশ রয়েছে, অ্যাক্সন এবং ডেনড্রাইট। আমরা চিত্রটি দেখি, এটি সরাসরি তোমাদের বই থেকে নেওয়া চিত্র। আমি তো যেহেতু তোমাদের ক্লাসে বারবার প্রশ্ন করে জানার সুযোগ নেই, সেহেতু বই থেকেই তোমাদের বিষয়গুলো আমি সংযুক্ত করার চেষ্টা করেছি, যেন তোমরা বই থেকে সহযোগিতা নিতে পারো। যে কোনো প্রশ্ন হয়তোবা আমি বলি নাই সেরকম অনেক কিছুই তোমরা বই থেকে দেখে সমাধান করতে পারবে। তাহলে দেখো যে এই অংশটুকুর নাম হচ্ছে কোষ দেহ। প্রিয় শিক্ষার্থী, দেখো আবারও মূল আমরা অংশকে দুটো ভাগে ভাগ করেছি, কোষ দেহ এবং প্রলম্বিত অংশ। তাহলে এই অংশটুকুর নাম হচ্ছে কোষ দেহ। আর প্রলম্বিত অংশ তাহলে বোঝাই যাচ্ছে বাকি অংশটুকুর নাম কি হবে? প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আবার দু প্রকার, একটা হচ্ছে অ্যাক্সন আর একটা হচ্ছে ডেনড্রাইট। দেখো এই অংশটুকুর নাম হচ্ছে অ্যাক্সন, এই অংশটুকু হচ্ছে অ্যাক্সন, আর এই যে বর্ধিত অংশ, এই বর্ধিত অংশটুকুর নাম হচ্ছে ডেনড্রাইট। তাছাড়া প্রত্যেকটা কোষে যেমন কোষ প্রাচীর থাকে, এখানে দেখো যে বাহিরের এই স্তরটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন, মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, এই মাঝখানে একটা খাঁজ রয়েছে, এই খাঁজটাকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। এই অংশটা, এই প্রত্যেকটা অংশ দেখো যে একটা সেকেন্ড ব্র্যাকেটের মতো একটা অংশ দেওয়া আছে, এটির নাম হচ্ছে মায়োলিন সিট, আর এইটুকু অংশ নাম, পুরোটার অংশ নাম হচ্ছে অ্যাক্সন। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোষদেহটা কি? কোষদেহ হচ্ছে, কোষদেহ নিউরনের প্রধান অংশ। কোষদেহ বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার। কোষদেহ কোষ আবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। এই কোষে সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। প্রলম্বিত অংশ, কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দুই প্রকার, অ্যাক্সন এবং ডেনড্রন। দেখো তাহলে অ্যাক্সন কোনটুকু? কোষদেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলে। অ্যাক্সনের যে প্রান্তে কোষদেহ থাকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সন কোনটুকু? এই অংশটুকুর নাম হচ্ছে অ্যাক্সন। এটি কোথা থেকে উৎপন্ন হয়েছে? কোষ দেহ থেকে উৎপন্ন হয়েছে। আমরা চিত্রে যদিও বড় দেখছি, কিন্তু এরকম এত বড় তো না, এটা মাইক্রোস্কোপে দেখতে হবে। দেখতে হলে এরপরে আসতেছে ডেনড্রাইট। ডেনড্রন কাকে বলে? কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে। এগুলো বেশি লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্ট শাখাগুলোকে ডেনড্রাইট বলে। এদের দ্বারা স্নায়ুতাড়না নিউরনের দেহের দিকে প্রবাহিত হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে হয় বুঝতে পেরেছ। আমরা একটি ভিডিও দেখি, একটা নিউরনের চিত্র তোমাদের পরীক্ষায় প্রায়ই আসে, বা না আসলেও আমাদেরকে এটি করতে হবে। তো
ভিডিওটি আমরা দেখার চেষ্টা করি। সেল বডি অর্থ হচ্ছে কি কোষ দেহ, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, আমরা এখন দেখি যে এই নিউরনগুলো কিভাবে কাজ করে। তো শিক্ষার্থী একটু মনোযোগ সহকারে দেখো যে একটি নিউরনের থেকে আরেকটি নিউরনের শুরু হয়েছে। এখানে ডেনড্রাইটসের সঙ্গে দেখো অ্যাকসনগুলো কি হয়েছে, যুক্ত হয়েছে, যেখানে এসে ট্রান্সফার হচ্ছে সিগন্যালটা। দেখো আগুনের তাপে আমাদের হাতে যখন আগুনের তাপ লাগলো, এই সিগন্যালটা কে নিয়ে যাচ্ছে? নিউরনটা আমাদের ব্রেনে পৌঁছায় দেয়। এভাবে আমাদের সিগন্যালগুলো একটা থেকে আরেকটা নিউরনে ট্রান্সফার হয়ে আমাদের মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়। দেখো যে আগুনের তাপ কিভাবে আমাদের ব্রেনে পর্যন্ত সিগন্যাল পৌঁছে দিচ্ছে। আমাদের হাতে যখনই আমরা একটু তাপ পেলাম, ব্যথা পেলাম, তখন এটা আমাদের ব্রেনে সিগন্যাল পৌঁছে গেল। ব্রেন থেকে আবার সিগন্যাল প্রেরণ করলো, তখন কি করব, আমরা হাতটিকে সরিয়ে নেব। অনেক সময় অন্যমনস্ক ভাবে আমাদের হাতে আমরা তাপ পেয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা নিউরনের গঠন সম্পর্কে জানলাম এবং কাজ সম্পর্কে কিছুটা জানলাম। এরপরে দেখি নিউরনের কাজ। নিউরনের মূল কাজ হচ্ছে উদ্দীপনা পরিবহন করা। আমাদের শরীরে উদ্দীপনা পরিবহন করাটা হচ্ছে নিউরনের কাজ। কিরকম উদ্দীপনা তোমরা বুঝতে পেরেছো?
যে আমরা কোথাও তাপ লাগলে আমাদের শরীরে, ব্যথা লাগলে অন্যমনস্কভাবে হয়তো একটা চোখের মাঝখানে একটা পোকা এসে পড়ছে, কোথাও ব্যথা পেলাম, আমাদের ক্ষুধা লেগেছে, পানির পিপাসা পেয়েছে, সব উদ্দীপনা পরিবহন করা এই নিউরনের কাজ। এবং সিদ্ধান্ত গ্রহণ করা, শুধু উদ্দীপনা পরিবহনই করবে না, সিদ্ধান্ত গ্রহণ করে সেটি পৌঁছে দেওয়াও নিউরনের কাজ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে নিউরনের চিত্রসহ গঠন এবং কাজ লিখবে তোমরা। আর তোমাদের একটা নিউরনের সুন্দর চিত্র কিভাবে অঙ্কন করবে, তোমরা এই ভিডিওটির শেষে, যেখানে ভিডিওটি পাবে তার শেষে আমি একটি ভিডিও ডাউনলোড করে দেব, সেখানে তোমরা নিউরনের চিত্র অঙ্কনের একটা সুন্দর চিত্র কিভাবে অঙ্কন করতে পারবে তার ভিডিও দেখতে পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হব, নিয়মিত হাত পরিষ্কার করব এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলব। ধন্যবাদ তোমাদের।